এই আমি তোকে আশীর্বাদ করি। এইবার শ্রীনিবাস আচার্য, শ্রীনিবাস আচার্য যিনি অবিমল মহাপ্রভুর মতো দেখতে ছিলেন, সেই শ্রীনিবাস আচার্য বৃন্দাবনে তখন বৈষ্ণবদেরকে গোপী ভাবের সাধনা কিভাবে করতে হয় সেই শিক্ষা দিতে। গোপী ভাবের সাধনা কিভাবে করতে হয় কে শিক্ষা দিতেন? শ্রীনিবাস আচার্য। সেই শ্রীনিবাস আচার্য নরোত্তমকে ডাকলেন, ওরে নরোত্তম শোন, গোপী ভাবের সাধনা করার খুব গোপন উপদেশ আমি তোকে দিয়েছি। সর্বপ্রথম তোকে ভুলতে হবে তুই একজন পুরুষ। সর্বপ্রথম ভুলতে হবে পুরুষ, তুই নিজে একজন পুরুষ। মনের মধ্যে পুরুষ ভাবনা থাকবে, গোপী ভাবে ডুবতে পারবে। আর দ্বিতীয়ত তোকে ভুলতে হবে তুই একজন রাজপুত্র। তুই সবসময় নিজেকে বৃন্দাবনের কিশোরী গোপী ভাববি, কিশোরী নারী ভাববি, এই ভেবে তুই সাধনা করবি। শোন, দুই চোখ বন্ধ করে যদি দেখিস এই দুই ভুরুর মাঝখানে যদি দেখিস আলো জ্বলছে, সেই আলোর মধ্যে কুঞ্জবন, সেই কুঞ্জবনের মধ্যে রাধা কৃষ্ণ যদি দেখতে পাস তাহলে জানবি তোর সাধনা ঠিক ঠিক হচ্ছে। এইবার নরোত্তম বলছে, গুরুদেব আমি কি সেবা করবো? হৃদয়ের মধ্যে ধ্যান করে যদি তুই দেখতে পাস কুঞ্জবনের মধ্যে রাধা কৃষ্ণ, তাহলে কুঞ্জের বাইরে তুই নিজেকেও দেখবি, নিজেকে দেখবি বৃন্দাবনের একজন কিশোরী নারী গোপী, সেইখানে তুই দাঁড়িয়ে আছিস। দুধ গরম করবি, সেই গরম দুধটা তুই রাধা গোবিন্দকে পান করাবি। এই হলো তোর সেবা। এইবার নরোত্তম ধ্যানের মধ্যে ডুবি রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কুঞ্জবনের মধ্যে রাধা গোবিন্দ দেখলেন, আবার কুঞ্জের বাইরে নিজেকেও দেখলেন, নিজেকে দেখলে একজন কিশোরী গোপী। কুঞ্জের বাইরে নরোত্তম একজন গোপী ভাবে সেখানে দাঁড়িয়ে আছে। এইবার নরোত্তম ভাবল, আমার তো সেবা করবার সময় এসে গেছে, তাই নরোত্তম এইবার দুধ গরম করতে দিয়েছে। নরোত্তম চিন্তা করলো এই দুধটা গরম হতে তো একটু সময় লাগবে, এই সময়ের মধ্যে
শুনি না রাধা গোবিন্দের মধ্যে কি কথা হচ্ছে। আসলে বৃন্দাবনে তো বালি সিমেন্টের দেওয়াল নেই, লতাপাতার দেওয়াল, তাই ভেতরে কি কথা হচ্ছে নরোত্তম কিন্তু শুনতে পাবে। এইবার নরোত্তম সেইখানে গিয়ে কান পেতে শুনছে। কুঞ্জবনের মধ্যে রাধা গোবিন্দ অপূর্ব বেশে, অপূর্ব সেই রূপ। সেইখানে বসে রাধারানী গোবিন্দ চরণে আত্মনিবেদন করছে। ধ্যানের মধ্যে দেখছি এখন যে বর্ণনাগুলো দেব এগুলো কিন্তু সব ধ্যানের মধ্যে চলছে। ধ্যানের মধ্যে নরোত্তম দেখল অপূর্ব সেই রূপ। রূপের মাধুরী হাতেতে বাঁশরি, রূপের মাধুরী হাতেতে বাঁশরি, এই তো গিরিধারী না নয়ন মেলে দেখো
মুচকি হেসে আমার দিকে তাকাও দেখো, একটু আমার দিকে মুচকি হেসে দেখো। চাপ মুখ তুলিরা, চাপ মুখ যত কথা শুনছে নরোত্তম কিন্তু আরো বিভোর হয়ে যাচ্ছে, ভাবে বিভোর হয়ে যাচ্ছে। এদিকে দুধ যাচ্ছে, কখন উঠলে পুড়ে যাচ্ছে, নরোত্তমের কিন্তু সেদিকে খেয়াল নেই। এইবার দুধ উঠলে উঠে যখন দুধ পুরো গন্ধ বেরিয়েছে, চমকে উঠল নরোত্তম। আমি তো রাধা গোবিন্দের কথা শুনবার জন্য ধ্যান করছি না, আমি তো তাদের সেবা করবার জন্য ধ্যান করছি। এই দুধটা যদি পুড়েই যায় আমি সেবা করবো কেমন? তাই সেই গরম দুধ ছুটেছে, সেই গরম দুধটা যেই না ধরেছে অমনি হাতে ফসকা পড়ে গেছে, ধ্যান ভঙ্গ হয়ে গেছে। পরের দিন যখন গুরুদেবের গায়ে তেল মাখাতে গেছে নরোত্তম, হাতটা চাদরের মধ্যে লুকিয়েছে। গুরুদেব বললেন, হাতটা লুকিয়েছিস কেন? দেখে দেখে যেই না চাদরটা খুলে গিয়েছে, তোর হাতে ফসকা পড়ল কি করে? নরোত্তম বলে, ওগো গুরুদেব, তুমি তো আমায় কৃপা করে গোপী ভাবের সাধনা করতে বলো, কিন্তু আমি গোপী ভাবে ডুবে গিয়ে আমি রাধা গোবিন্দের কথা শুনতে গেলাম, আমি আর সেবা করতে পারিনি গুরুদেব, আমি বঞ্চিত হয়ে গেলাম, আমি সেবায় বঞ্চিত হয়ে গেলাম, আমি নরাধম, আমি কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবার যোগ্য নই। আমি যে কৃষ্ণ সেবা যোগ্য আপনি কৃপা করে সেবা দিলে বটে, আমি কৃষ্ণ সেবা যোগ্য নই। আপনি কৃপা করে সেবার অধিকার দিলে বটে। আমি কৃষ্ণ সেবা সেবার যোগ্য আমি নরাধম, আমি নরাধম। শ্রীনিবাস আচার্য প্রভু বললেন, ওরে নরোত্তম, তুই নরাধম কেন হবি? তুই সত্যিকারের নরোত্তম। আমি তো কত শিষ্যকে বলেছি গভীরভাবে ডুবে গিয়ে ধ্যান করো, কতজন পেরেছে, কজন পেরেছে? তোর মতো সত্যিকারের গভীরভাবে ডুবে গিয়ে রাধা গোবিন্দের কথা শুনতে, তুই হলি সত্যিকারের নরোত্তম। তাই আজ হতে আমি তোর একটা উপাধি, আজ হতে বৈষ্ণব জগতে তোর নাম হবে ঠাকুর মহাশয়। এই ঠাকুর মহাশয় বলতেন একজনকেই বোঝায়, তিনি হলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। যা যা তুই বাংলায় ফিরে যা। নরোত্তম যখন বাংলায় ফিরে এলো
দীক্ষা নিতে লাগলো। এমনকি ব্রাহ্মণটা তার কাছে দীক্ষা নিতে লাগলো। তিনি নিজে ব্রাহ্মণ নন, কিন্তু অনেক ব্রাহ্মণ ভক্ত তার কাছে দীক্ষা নিয়েছিলেন। এবার তিনি যখন ধ্যানের মধ্যে ডুবে যেতেন, ধ্যানের মধ্যে যখন ডুবে যেতেন, একদিন, 2 দিন, 3 দিন ধ্যান ভাঙছে। এমন দিন হয়েছে, একবার এমন হলো একটানা 7 দিন ধরে ধ্যানের মধ্যে ডুবে আছে, ধ্যান ভাঙছে। এইবার দুষ্ট লোকেরা অপপ্রচার করতে লাগলো, বেটা নিজে ব্রাহ্মণ না হয়ে ব্রাহ্মণদের ধরে ধরে দীক্ষা দিয়েছে, ওই পাবে বেটা কথা বন্ধ হয়ে গিয়ে মারা গেছে। আর তার ভক্তরা বলে বেড়াচ্ছে, গুরুদেব আমার ধ্যানে মগ্ন, নরোত্তমের দেহটাকে চিতায় তুলে দাও, নইলে সমাজে ওই নরোত্তমের দেহ পচে গেলে রোগ ব্যাধি ছড়াবে। দুষ্ট লোকেরা নরোত্তমের দেহটা চিতার আসনে তুলিয়ে দিয়েছে। চিতার আসনে যেই না তুলে দিয়েছে, ব্রাহ্মণ ভক্তরা তারা কাঁদছে, গুরুদেব আপনি গভীর ধ্যানে মগ্ন, আর দুষ্ট লোকেরা অপপ্রচার করছে আপনি নাকি কথা বন্ধ হয়ে গিয়ে মারা গেছে। আপনি ধ্যান থেকে ফিরে আসুন, আপনি ধ্যান থেকে ফিরে আসুন, নইলে আমাদের যে মুখ রক্ষা হবে না সমাজে। ব্রাহ্মণ ভক্তের চোখের জল যেই না নরোত্তমের পায়ের ওপর পড়ল, এইবার নরোত্তমের ধ্যান ভাঙছে। চিতার আসনে নরোত্তম গাইছে, কবে আমার গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। এইবার নরোত্তম ভক্তগণকে বললেন, হে ভক্তগণ, আমার দেহ থেকে যখন প্রাণ বায়ুটা বেরিয়ে যাবে, তখন তোমরা আমার এই দেহটা যেন আগুনে পুড়িয়ে দিয়ে দাও। কি করবো গুরুদেব? আমার দেহ থেকে যখন প্রাণ বায়ু বেরিয়ে যাবে, আমার এই দেহটা তোমরা পদ্মা নদীর জলে ভাসিয়ে দেবে। যে মায়ের কোলে আমি গৌরাঙ্গ প্রেম লাভ করেছি, সেই মায়ের কোলেই আমি স্থান গ্রহণ করব। তাই নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার যখন প্রাণবায়ু বেরিয়ে গেছিল, তার দেহটা ভক্তগণ সকলে মিলে পদ্মা নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। গঙ্গার জলে ভাসিয়ে গিয়ে সেখান থেকে পদ্মা নদীতে ভেসে গেছিল।
সেই দেহ এখনো সেই স্থানটি আছে। গামভিলা ঘাট, আপনারা তো অনেকে হাজার দুয়ারি বেড়াতে যান, সেখান থেকে একটু এগিয়ে যাবে গামভিলা ঘাট, যে ঘাটের মধ্যে নরোত্তম দাস ঠাকুর মহাশয় দেহটা ভাসিয়ে দেওয়া হয়েছে, সেই ঘাটটি এখনো রয়েছে। আমাদের ভাবতে হবে যে এখনো সেটা পশ্চিমবঙ্গের মধ্যেই পড়েছে, ভারতের মধ্যেই পড়েছে। পাসপোর্ট ভিসা করে যেতে হবে না, আপনারা যখনই হাজার দুয়ারি যাবেন সেখান থেকে একটু এগিয়ে যাবেন, গামভিলা ঘাট এখনো আছে। এবার ভক্তগণ যখন নরোত্তমের দেহটা ভাসিয়ে দিয়েছিল, কি হয়েছিল জানেন? সেই দেহটা পৌঁছে গেলে জানেন দুধ হয়ে বিলীন হয়ে গেছে। কেন দুধ হবে না? স্বয়ং চৈতন্য মহাপ্রভু যাকে কোলের মধ্যে বসিয়ে দুগ্ধ পান করিয়েছে, সেই দেহটা